আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম রব্বি জিদনি ইলমা রব্বি জিদনি ইলমা রব্বি জিদনি ইলমা। আমরা প্রথম থেকেই শুরু করি। আগে যেহেতু 166 পর্যন্ত ছিল, আমরা দেখি একটু শুরু করি প্রথম থেকে, তারপরে যতটুকু দেওয়া যায় রিভাইজ দিতে থাকি, তারপরে নতুন করে শুরু করব। ঠিক আছে? যেগুলা একটু রিভাইজ দেবো, কোনো সমস্যা যদি থাকে অবশ্যই বলবেন যে জায়গায় সমস্যা। ফৌজদারি কার্যবিধি আইন। ফৌজদারি কার্যবিধি আইন 1898 সালের 5 নং আইন। ফৌজদারি কার্যবিধি আইন 1898 সালের 5 নং আইন। ফৌজদারি কার্যবিধির এখন ঠিক আছে? জি স্যার। তাহলে ফৌজদারি কার্যবিধি আইন 1898 সালের 5 নং আইন। ফৌজদারি কার্যবিধি আইন ধারা 1। স্যার একটা কথা বলবো। বলেন। এখন তো ওই যে পরীক্ষার্থী নাই, পরীক্ষার্থী থাকার কারণে তো আমরা অনেক দ্রুত আগাচ্ছি আর কি। আমাদের তো ওই যে ইন্সপেকশনের জন্য আমরা কিছু পড়া পিছিয়ে ছিলাম স্যার। 100 থেকে শুরু করেন, যেভাবে আগে আগাচ্ছিলাম 100 থেকে আহ হয়তো বা 7টা 5টা করে দিলেন, তখন আমরা মুখস্থ করলাম, তাহলে ভালো হয়। 100 থেকে আগাবো। জি স্যার, আপনারা তো যে 164 গেছিলেন, আমরা তো ধরতে পারিনি, আমরা গ্যাপ ছিল কিছু। আচ্ছা, 100 থেকে আগাবো, ঠিক আছে। আমি চাইছিলাম 2 বেলা পড়াবো। 2 বেলা পড়তে পারবেন? জি স্যার। না, শুধু পড়লে হবে এরকম না, পড়া আবার কভার করা লাগবে। পারবো স্যার, সমস্যা নাই, কিন্তু আপনি 100 থেকে আগান। আচ্ছা, আমার ওরা 100 পরে আর আমি পড়িনি। তাহলে প্রতিদিন ওই রাত্রে 9টা 45 মিনিটে থাকবেন, ঠিক আছে? 45 থেকে 50, ঠিক আছে? আর সকালবেলা থাকবেন সাড়ে সাড়ে ছয়টা ছয়টা থেকে 6:45টার ভিতরে, ঠিক আছে? ঠিক আছে স্যার। প্রতিদিন রাত্রে 9টা 40 45 থেকে 50-এর ভিতরে, ঠিক আছে? আর জি স্যার। সকালবেলা থাকবেন 6:30 থেকে 6:45টার ভিতরে, যেন 1-1.5 ঘন্টা পড়ানো যায়, বা 1.5 ঘন্টা 1.5 ঘন্টা পড়ানো যায়, ঠিক আছে? রাত্রে জি পড়াবো স্যার। মেজর অ্যাক্ট গুলা, আর সকালবেলা পড়াবো মাইনর যে অ্যাক্ট গুলা আছে, ছোট ছোট অ্যাক্ট। সহজ অ্যাক্ট আছে, আবার কঠিনও আছে অনেকগুলা, ঠিক আছে? সবই ইনশাল্লাহ পড়াবো ধীরে ধীরে। তবে যদি 2 বেলা পড়াই না, 2 বেলা পড়াইলে পড়া আমাদের খুব তাড়াতাড়ি কভার হবে। এই রাত্রে যদি 5-6টা পড়াই, আর সকালবেলা যদি 3-4টা করে ধারা পড়াই, বা 4-5টা করে পড়াই, দৈনিক যদি 10টা ধারা পড়ানো যায়, তাড়াতাড়ি কভার হবে আর কি, কোনো সমস্যা হবে না, ঠিক আছে? তাহলে ফৌজদারি কার্যবিধি আইন 100 থেকে তাহলে শুরু করি, নাকি? এগুলো আগেকার গুলো রিভাইজ দিন স্যার, কিন্তু 100 থেকে মানে যেভাবে পড়াচ্ছিলেন আগে ওরকম করে শুরু করব। মানে 1 থেকে রিভাইজ দিয়ে যাব একদম 100 পর্যন্ত, তারপরে নতুন 1 থেকে শুরু করবো, হ্যাঁ? জি স্যার। কি রাকিব আসছে দেখা যায়? আচ্ছা, ঠিক আছে। ফৌজদারি কার্যবিধি আইন 1 থেকে শুরু করব, 100 পর্যন্ত রিভাইজ, তারপরে 101 থেকে নতুন ধারা। বেশি করে পড়াবো না, 4টা সর্বোচ্চ 5টা। আর যদি
উপধারা থাকে তাহলে একটা করে বোঝাবো, একটা সর্বোচ্চ দুইটা, বেশি বোঝার দরকার নাই, বেশি বুঝলে ঝামেলা। সকালবেলা দুই দিক দিয়ে কভার করা দেবো ইনশাল্লাহ, সমস্যা নেই। তাহলে ফৌজদারি কার্যবিধি আইন 1898 সালের 5 নং আইন। ফৌজদারি কার্যবিধি আইনের এক ধারায় বলা হয়েছে, ফৌজদারি কার্যবিধি আইন ফৌজদারি কার্যবিধি নামে পরিচিত হবে এবং ফৌজদারি কার্যবিধি আইন 1898 সালের 1 জুলাই হতে সমগ্র বাংলাদেশে কার্যকর হবে। তাহলে আমি যে রাকিব, আমার একটা পরিচয় আছে, আমার নাম কি? রাকিব, ঠিক আছে। আমার একটা জন্ম তারিখ আছে, এই জন্ম তারিখ কবে আমি জন্মগ্রহণ করছি এটাই আমার জন্ম তারিখ, আমার কার্যকারিতা ঠিক সেম। এখানে প্রত্যেকটা আইনের একটা করে নাম আছে, প্রত্যেকটা আইনের নাম আছে, প্রত্যেকটা আইনের পরিচিতি আছে, প্রত্যেকটা আইন কবে থেকে কার্যকর বা কবে প্রস্তাব করা হয়েছে, কবে রাষ্ট্রপতি, মহামান্য রাষ্ট্রপতি মহোদয়ের সম্মতি লাভ করছে, এই বিষয়ে প্রত্যেকটা আইনে বিস্তারিত বলা আছে। ঠিক সেম ফৌজদারি কার্যবিধি আইন 1898 সালের 5 নং আইন 1-এর 1 ধারায় বলা আছে, ফৌজদারি কার্যবিধি আইন সমগ্র বাংলাদেশে ফৌজদারি কার্যবিধি নামে পরিচিত হবে। আর 1-এর 2 ধারায় বলা আছে কার্যকারিতা, কবে থেকে কার্যকর হবে। অর্থাৎ ফৌজদারি কার্যবিধি যে আইনটা আছে সেই আইনটা কবে থেকে কার্যকর হবে? 1898 সালের 1 জুলাই। ফৌজদারি কার্যবিধি আইন ধারা 4-এর 1-এর ক, অ্যাডভোকেট। ধারা 4-এর 1-এর ক, অ্যাডভোকেট। ধারা 4-এর 1-এর ক, অ্যাটর্নি জেনারেল। এখানে অ্যাটর্নি জেনারেল, বাংলাদেশের জন্য নিযুক্ত অ্যাটর্নি জেনারেল, ডেপুটি অ্যাটর্নি জেনারেল, সহকারী অ্যাটর্নি জেনারেল, সরকারি অ্যাডভোকেট বা সরকার কর্তৃক রূপ দায়িত্ব পালনের জন্য নিযুক্ত ব্যক্তিকে বা অফিসারকে বোঝায়। তাহলে সরকারি যে অ্যাডভোকেট থাকে, একজন সরকারি অ্যাডভোকেটও অ্যাটর্নি জেনারেল হতে পারে। 4-এর 1-এর খ, জামিনযোগ্য অপরাধ, জামিনের অযোগ্য অপরাধ। ধারা 4-এর 1-এর গ, অভিযোগ বা চার্জ। ধারা 4-এর 1-এর চ, আমলযোগ্য অপরাধ বা আমলযোগ্য মামলা অথবা আমলযোগ্য কেস। এখানে আমলযোগ্য অপরাধ বলতে কি বোঝায়? আমলযোগ্য অপরাধ বলতে বোঝায় সেই সকল অপরাধ যা অত্র আইনের 2য় তফসিলে অথবা বর্তমানে বলবৎ, মানে ফৌজদারি কার্যবিধি আইনের 2য় তফসিলে অথবা বর্তমানে বলবৎ অন্য কোনো আইনে বা আইন অনুসারে পুলিশ অফিসার কোনো অপরাধীকে বিনা পরোয়ানায় গ্রেপ্তার করতে পারেন, তাকে আমলযোগ্য অপরাধ বলে। তাহলে আমলযোগ্য অপরাধ বলতে কি বোঝায়? এটা হলো বড় বড় অপরাধ, যে অপরাধ করলে অপরাধীকে বিনা পরোয়ানায় গ্রেপ্তার করা যায়, এ সকল অপরাধকেই আমলযোগ্য অপরাধ বলে। তাহলে ফৌজদারি কার্যবিধি আইনের 2য় তফসিলে এবং বর্তমানে বলবৎ অন্য কোনো আইন অনুসারে অপরাধীকে পুলিশ অফিসার বিনা পরোয়ানায় গ্রেপ্তার করতে পারেন, এমন অপরাধকেই আমলযোগ্য অপরাধ বলে।
তাহলে ধারা 4-1 চ আমলযোগ্য অপরাধ। ধারা 4-1 বর্গী জ নালিশ। ধারা 4-1 ট অনুসন্ধান বা ইনকোয়ারি। অনুসন্ধান বলতে কি বোঝায় বা অনুসন্ধান কে করেন বা অনুসন্ধান কার্যক্রম কি? অনুসন্ধান বলতে বোঝায় বিচার কার্যক্রম। অর্থাৎ কোনো অপরাধের যখন বিচার শুরু হয়, বিচার কার্যক্রম শুরু করার পূর্বেই ম্যাজিস্ট্রেট অপরাধের বিষয়টি জানার জন্য এবং বোঝার জন্য যে কার্যক্রম পরিচালনা করেন তাকেই অনুসন্ধান বলে। অর্থাৎ কোনো অপরাধের বিষয় যখন আদালতে যায়, সেই আদালতে যাওয়ার পর যে ম্যাজিস্ট্রেট অপরাধের বিচার করেন, সেই অপরাধের বিষয়টি প্রাথমিকভাবে বোঝার জন্য বিচার শুরু করার পূর্বেই ম্যাজিস্ট্রেট যে কার্যক্রম পরিচালনা করেন তাকেই অনুসন্ধান বলে। তাহলে অনুসন্ধান বলতে কি বোঝায়? বিচার কার্যক্রম শুরু করার পূর্বেই ম্যাজিস্ট্রেট যে কার্যক্রম পরিচালনা করেন বা অপরাধের বিষয়টি জানার জন্য অথবা বোঝার জন্য ম্যাজিস্ট্রেট যে কার্যক্রম পরিচালনা করেন তাকেই অনুসন্ধান বলে। ধারা 4-1 ট তদন্ত। ধারা 4-1 ঠ তদন্ত বলতে কি বোঝায়? কোনো অপরাধের সংবাদ পাওয়ার পর পুলিশ অফিসার অপরাধের ঘটনাস্থলে যায়। এটা তো আমরা জানি, যখন কোনো অপরাধের সংবাদ থানায় আসে, থানায় আসার পর সেই অপরাধ স্থলে থানার অফিসার ইনচার্জ অথবা থানার অফিসার ইনচার্জ যদি না পারেন, থানার অন্য কোনো অফিসার সেই ঘটনাস্থলে যায়। যাওয়ার পরে তথ্য সংগ্রহ করে, যদি কোনো ব্যক্তি সাক্ষী দিতে চায় তার সাক্ষী নেয় বা আলামত সংগ্রহ করে, যদি কিছু পাওয়া যায় জব্দ তালিকা প্রস্তুত করে। এই যে কার্যক্রমগুলো করেন একেই তদন্ত বলে। তদন্ত বলতে কি বোঝায়? কোনো অপরাধের সংবাদ পাওয়ার পর পুলিশ অফিসার অপরাধের ঘটনাস্থলে গিয়ে তথ্য সংগ্রহ করেন, আলামত জব্দ করেন, সাক্ষীর সাক্ষ্য সংগ্রহ করেন ও সন্দেহযুক্ত ব্যক্তিকে গ্রেপ্তার করে থাকেন। পুলিশ অফিসার এখানে যে কার্যক্রম পরিচালনা করেন তাকেই তদন্ত বলে। তাহলে তদন্ত কে করেন? পুলিশ অফিসার। সাধারণত অপরাধের তদন্তের কার্যক্রম পুলিশ অফিসার দ্বারা করানো হয়, আর অনুসন্ধান কার্যক্রম ম্যাজিস্ট্রেট করে থাকেন, আদালত কর্তৃক হয়ে থাকে বা আদালতের ম্যাজিস্ট্রেট অনুসন্ধান কার্যক্রম পরিচালনা করে থাকেন। ধারা 4-1 ঢ আমলের অযোগ্য অপরাধ। আমরা ধারা 4-1 চতে পড়ছিলাম আমলযোগ্য অপরাধ মানে বড় বড় অপরাধ, যে অপরাধে অপরাধীকে পুলিশ অফিসার বিনা পরোয়ানায় গ্রেপ্তার করতে পারেন। আর আমলের অযোগ্য অপরাধের ক্ষেত্রে পুলিশ অফিসার বিনা পরোয়ানায় গ্রেপ্তার করতে পারেন না। এরূপ অপরাধকে বা এ সকল অপরাধকেই আমলের অযোগ্য অপরাধ বলে। ধারা 4-1 ঢ। ধারা 4-1 মূর্ধন্য অপরাধ। ধারা 4-1 ত থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা। থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা বলতে বোঝায় থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা কোনো কারণে থানায় অনুপস্থিতি, অসুস্থতা, ছুটি বা অন্য কোনো কারণে যদি থানায় উপস্থিত না থাকেন, সেক্ষেত্রে থানার অন্য কোনো অফিসার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার দায়িত্বে থাকতে পারেন। এখানে কনস্টেবল পদের উপরে, অর্থাৎ কনস্টেবল পদের উপরে এএসআই থেকে শুরু করে থানার ওসির ভারপ্রাপ্ত বা অব্যবহৃত পদের নিচে যে কোনো কর্মকর্তা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার দায়িত্বে থাকতে পারেন। তার মানে থানার কনস্টেবল দায়িত্বে থাকতে পারেন না। অন্য একটা জায়গায় আছে থানার কনস্টেবলও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার দায়িত্বে থাকতে পারেন। ধারা 4-1 ধ থানা। ধারা 5 দণ্ডবিধির ধারা 5 দণ্ডবিধির অপরাধের বিচার। দণ্ডবিধিতে যে সকল অপরাধ আছে বা দণ্ডবিধিতে বর্ণিত সকল অপরাধের অনুসন্ধান, তদন্ত ও বিচার ফৌজদারি কার্যবিধি আইন অনুসারে হবে। অর্থাৎ দণ্ডবিধি পিসি পেনাল কোডে যে সকল অপরাধের বর্ণনা আছে বা যে সকল অপরাধ আছে, সেই সকল অপরাধের অনুসন্ধান, তদন্ত এবং বিচার ব্যবস্থা ফৌজদারি কার্যবিধি আইন অনুসারে হবে। ধারা 5-2
অন্য আইনে, এখানে দণ্ডবিধি ব্যতীত আরো অনেক প্রকারের আইন আছে, ওই সকল আইনের অনুসন্ধান, তদন্ত, বিচার ব্যবস্থা ফৌজদারি কার্যবিধি আইন অনুসারে হবে। কিন্তু অন্য কোনো আইনে যদি অপরাধের বিচার, তদন্ত বা অনুসন্ধানের ব্যবস্থা থাকে, তাহলে সেই আইন অনুযায়ী করতে হবে। যেমন নারী শিশু নির্যাতন আইনে নিজস্ব ট্রাইব্যুনাল আছে, নারী শিশু ট্রাইব্যুনাল। এখানে নারী শিশু নির্যাতন আইনে অপরাধ আছে, অপরাধের তদন্তের ব্যবস্থা আছে, অপরাধের বিচার ব্যবস্থা আছে। সেক্ষেত্রে নারী শিশু আইনের যে অপরাধ হবে, সমস্ত অপরাধের অনুসন্ধান, তদন্ত, বিচার ব্যবস্থা নারী শিশু আইন অনুযায়ী হবে, এখানে ফৌজদারি আইন অনুযায়ী হবে না। দণ্ডবিধিতে নাই, দণ্ডবিধিতে সেই জন্য ফৌজদারি কার্যবিধি আইন অনুসারে বিচার ব্যবস্থা হবে, অনুসন্ধান হবে, তদন্ত হবে। ধারা 6, ফৌজদারি আদালতের শ্রেণীবিভাগ বা প্রকারভেদ। ধারা 9, দায়রা আদালত। ধারা 10, নির্বাহী ম্যাজিস্ট্রেট। ধারা 11, জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট। ধারা 12, স্পেশাল ম্যাজিস্ট্রেট বা বিশেষ ম্যাজিস্ট্রেট। ধারা 22, মফস্বল এলাকার জন্য জাস্টিস অব দি পিস। মফস্বল এলাকার জন্য জাস্টিস অব দি পিস বলতে কি বোঝায়? সরকার গেজেট বিজ্ঞপ্তি প্রকাশ করে বা গেজেট বিজ্ঞপ্তির মাধ্যমে বাংলাদেশের নাগরিক এরূপ যে কোনো ব্যক্তিকে বিজ্ঞপ্তিতে উল্লেখিত কোন স্থানীয় এলাকার জন্য জাস্টিস অব দি পিস নিয়োগ করতে পারেন। তাহলে জাস্টিস অব দি পিস কাকে নিয়োগ করা যেতে পারে? বাংলাদেশের স্থায়ী বাসিন্দা, বাংলাদেশের নাগরিক এরূপ যে কোনো নাগরিককে সরকার গেজেট প্রকাশের মাধ্যমে কোন স্থানীয় এলাকার জন্য, মনে করেন পাবনা সদর এলাকার জন্য হতে পারে, বা আতাইকুল্লার জন্য হতে পারে, বা অন্য কোনো এলাকার জন্য হতে পারে, সরকার এটা গেজেট বিজ্ঞপ্তি প্রকাশের মাধ্যমে এই মফস্বল এলাকার জন্য জাস্টিস অব দি পিস নিয়োগ করে থাকে। তাহলে জাস্টিস অব দি পিস অবশ্যই বিদেশি নাগরিককে নিয়োগ করা যায় না। জাস্টিস অব দি পিস নিয়োগ করার জন্য অবশ্যই দেশি নাগরিক হতে হবে, দেশি মানুষ হতে হবে, এবং কোন স্থানীয় এলাকার মানুষ হতে হবে। কোন স্থানীয় এলাকার জন্য তাকে নিয়োগ করা হবে। এটা সরকার নিয়োগ করবেন গেজেট বিজ্ঞপ্তি প্রকাশের মাধ্যমে। ধারা 25, পদাধিকার বলে জাস্টিস অব দি পিস। পদাধিকার বলে জাস্টিস অব দি পিস বলতে কি বোঝায়? সুপ্রিম কোর্টের বিচারপতিগণ, এখানে বাংলাদেশে যে সুপ্রিম কোর্ট আছে, সুপ্রিম কোর্টের বিচারপতিগণ পদাধিকার বলে সমগ্র বাংলাদেশের জন্য জাস্টিস অব দি পিস, এবং দায়রা জজ ও যুগ্ম বিচারিক ম্যাজিস্ট্রেটগণ নিজ নিজ এলাকার জন্য জাস্টিস অব দি পিস হিসেবে গণ্য হবেন। তাহলে পদাধিকার বলে মানে পদের বলে, নিজ নিজ পদের বলে তারা পদাধিকার বলে, অর্থাৎ নিজ নিজ পদের বলে এক একজন জাস্টিস অব দি পিস হবেন, সেটা হলো পদাধিকার বলে জাস্টিস অব দি পিস। সুপ্রিম কোর্টের বিচারপতিগণ, সর্বোচ্চ বিচারপতিগণ, তারা নিজ নিজ এলাকার জন্য না, তারা সমগ্র সমগ্র বাংলাদেশের জন্য জাস্টিস অব দি পিস। কিন্তু জেলা পর্যায়ে যারা আছেন, যুগ্ম দায়রা জজ, এরা যেখানে কর্মরত আছেন সেখানকার বা সেই এলাকার জন্য পদাধিকার বলে জাস্টিস অব দি পিস হিসেবে গণ্য হবেন। বোঝা গেল? নাসির কি কষ্ট হয়? আগে তো পড়া নাই। ধারা 28, দণ্ডবিধির অধীন অপরাধের বিচার। অর্থাৎ দণ্ডবিধি আইনে যত অপরাধ আছে সেই অপরাধের বিচার কোন কোন আদালতে হবে বা কোন কোন আদালতে হতে পারে। ক, হাইকোর্ট বিভাগ, দায়রা আদালত ও যে কোনো আদালত, সরকার কর্তৃক ক্ষমতাপ্রাপ্ত যে কোনো আদালতে দণ্ডবিধির
অপরাধের বিচার হতে পারে। তাহলে ধারা 28 দণ্ডবিধির অধীনে অপরাধের বিচার। ধারা 29 খ কিশোর অপরাধের বিচার। কোনো অপরাধী যদি মৃত্যুদণ্ড বা যাবজ্জীবন কারাদণ্ড ব্যতীত কোনো অপরাধ করে, তাহলে আদালতে হাজিরার তারিখ তার বয়স যদি 15 বছরের নিচে হয়, তাহলে তার বিচার করবেন মুখ্য মহানগর ম্যাজিস্ট্রেট, মুখ্য বিচারিক ম্যাজিস্ট্রেট অথবা সরকার কর্তৃক ক্ষমতাপ্রাপ্ত অন্য কোনো ম্যাজিস্ট্রেট। তাহলে এখানে বোঝা গেল 15 বছর বয়সের কম, 15 বছর বয়সের কম কোনো কিশোর যদি অপরাধ করে এবং অপরাধটা যদি মৃত্যুদণ্ড অথবা যাবজ্জীবন কারাদণ্ড ব্যতীত অন্য কোনো অপরাধ হয়, ঠিক আছে, অপরাধটা অবশ্যই মৃত্যুদণ্ড অথবা যাবজ্জীবন কারাদণ্ড ব্যতীত অন্য কোনো অপরাধ হতে হবে। এখানে কিশোরের বয়স 15 বছরের কম হতে হবে। তাহলে আদালতে হাজিরার দিন তার বয়স যদি 15 বছরের কম হয়, সেক্ষেত্রে তার অপরাধের বিচার করবেন মহানগর এলাকা যদি হয় তাহলে মুখ্য মহানগর ম্যাজিস্ট্রেট, আর যদি জেলার পর্যায়ে হয় তাহলে মুখ্য বিচারিক ম্যাজিস্ট্রেট অথবা সরকার কর্তৃক ক্ষমতাপ্রাপ্ত অন্য কোনো ম্যাজিস্ট্রেট। ধারা 29 খ কিশোর অপরাধের বিচার। ধারা 31 হাইকোর্ট বিভাগ ও দায়রা বিভাগ যে দণ্ড দিতে পারেন, অর্থাৎ হাইকোর্ট বিভাগ অপরাধের কি কি দণ্ড দিতে পারেন এবং দায়রা আদালত অপরাধের কি কি দণ্ড দিতে পারেন, কার ক্ষমতা কতটুকু। হাইকোর্ট বিভাগ যে কোনো দণ্ড দিতে পারেন, সেটা হোক মৃত্যুদণ্ড, যাবজ্জীবন কারাদণ্ড। মৃত্যুদণ্ডের উপরে কোনো দণ্ড নাই, অর্থাৎ হাইকোর্ট বিভাগ যে কোনো দণ্ড দিতে পারেন। আর দায়রা জজ বা দায়রা আদালত যে কোনো দণ্ড দিতে পারেন, কিন্তু মৃত্যুদণ্ডের ক্ষেত্রে হাইকোর্টের অনুমতি নিতে হবে। যদি দায়রা আদালত কোনো আসামিকে বা অপরাধীকে মৃত্যুদণ্ড প্রদান করেন রায় প্রদানের সময়, তাহলে তার কাছে যে নথিপত্র থাকে সমস্ত নথিপত্র হাইকোর্ট বিভাগে প্রেরণ করতে হবে এবং হাইকোর্ট বিভাগের অনুমোদন নিতে হবে বা অনুমোদন সাপেক্ষে মৃত্যুদণ্ড কার্যকর করা যাবে, তাছাড়া ওই মৃত্যুদণ্ড কার্যকর করা যাবে না। আর যুগ্ম দায়রা জজ মৃত্যুদণ্ড বা 10 বছরের কারাদণ্ড দিতে পারেন না। তার মানে 10 বছরের কম যে কোনো কারাদণ্ড যুগ্ম দায়রা জজ দিতে পারেন। ধারা 31 হাইকোর্ট বিভাগ ও দায়রা বিভাগ যে দণ্ড দিতে পারেন। হাইকোর্ট বিভাগ যে কোনো দণ্ড দিতে পারেন, দায়রা আদালত বা দায়রা জজ যে কোনো দণ্ড দিতে পারেন, কিন্তু মৃত্যুদণ্ডের ক্ষেত্রে অবশ্যই হাইকোর্ট বিভাগের অনুমোদন নিতে হবে বা অনুমতি নিতে হবে। আর যুগ্ম দায়রা জজ মৃত্যুদণ্ডও দিতে পারেন না, 10 বছরের কারাদণ্ডও দিতে পারেন না। 10 বছরের নিচে যে কোনো কারাদণ্ড তিনি দিতে পারেন, অর্থাৎ 9 বছর, 8 বছর, 7 বছর, ঠিক আছে, এরূপ যে কোনো কারাদণ্ড তিনি প্রদান করতে পারেন বা দণ্ড দিতে পারেন। ধারা 35 একই মামলায় বিভিন্ন অপরাধে দণ্ডিত হলে তার শাস্তি। ধারা 36 ধারা 35 ক দণ্ডপ্রাপ্ত ব্যক্তি জেল হাজতে থাকলে কারাদণ্ডের মেয়াদ বাদ দিতে হবে। অর্থাৎ কোনো আসামি যদি মামলা চলাকালীন বা বিচার চলাকালীন যদি জেল হাজতে থাকেন, সেই মামলার বিচারের শেষ পর্যায়ে যখন রায় হয় বা দণ্ড হয়, তখন যদি তাকে কারাদণ্ড প্রদান করা হয়, তাহলে তিনি পূর্বে যে কারাদণ্ড ভোগ করছেন সেই কারাদণ্ডের মেয়াদ বর্তমান যে রায় হয়েছে সে রায় হতে বাদ দিতে হবে। ধারা 35 ক ধারা 42 ম্যাজিস্ট্রেট ও পুলিশ অফিসার যুক্তিসঙ্গত সাহায্য দাবি করলে জনগণ সাহায্য করতে বাধ্য। অর্থাৎ ম্যাজিস্ট্রেট ও পুলিশ অফিসার যদি যুক্তিসঙ্গতভাবে জনগণের কাছে সাহায্য দাবি করে, তাহলে জনগণ সাহায্য করতে বাধ্য। সেটা কোন কোন ক্ষেত্রে? কোনো অপরাধীকে গ্রেপ্তার বা আসামির পলায়ন রোধের ক্ষেত্রে সাহায্য করতে বাধ্য। আর শান্তি ভঙ্গের আশঙ্কা হলে বা সরকারি সম্পত্তি ক্ষতির হাত থেকে রক্ষার জন্য যদি ম্যাজিস্ট্রেট অথবা পুলিশ অফিসার সাহায্য দাবি করেন, সেক্ষেত্রেও সাহায্য করতে বাধ্য।
কিন্তু জনগণ কোন কোন ক্ষেত্রে সাহায্য করতে বাধ্য নয়? পুলিশ অফিসার অথবা ম্যাজিস্ট্রেট যদি সাহায্য দাবিও করে, জনগণ কোন ক্ষেত্রে সাহায্য করবে না? এক, ফেরারি আসামির ঠিকানা খুঁজে দিতে, অর্থাৎ কোনো আসামি যদি ফেরারি থাকে, সেই আসামির ঠিকানা খুঁজে দিতে জনগণ বাধ্য নয়। আর দুই, মামলার সাক্ষী সংগ্রহ করে দিতে, অর্থাৎ কোনো মামলার সাক্ষী সংগ্রহ করে দিতে যদি পুলিশ অফিসার কারো কাছে যদি সাহায্য চায়, সেক্ষেত্রে জনগণ সাহায্য করতে বাধ্য নয়। তাহলে জনগণ কয় ক্ষেত্রে সাহায্য করবে না? দুই ক্ষেত্রে, ফেরারি আসামির ঠিকানা খুঁজে দিতে এবং কোনো মামলার সাক্ষী সংগ্রহ করে দিতে। ধারা 43, অন্য কোনো ব্যক্তিকে সাহায্য করতে বাধ্য, অর্থাৎ পুলিশ অফিসার ব্যতীত অন্য কোনো ব্যক্তি যদি পরোয়ানা তামিল করার ক্ষেত্রে জনগণের সাহায্য দাবি করে, তাহলে জনগণ সাহায্য করবে। দেখা গেল পুলিশ অফিসার ব্যতীত সাধারণ কোনো জনগণ গ্রেপ্তারি পরোয়ানা তামিল করতেছে, এইদিকে গ্রেপ্তারি পরোয়ানা তামিলের ক্ষেত্রে তার অন্য কোনো জনগণের সাহায্যের যদি প্রয়োজন হয়, সে যদি সাহায্য দাবি করে, সেই ক্ষেত্রে সাহায্য করবে। সেটা কোন ক্ষেত্রে? আসামি গ্রেপ্তারের ক্ষেত্রে বা পরোয়ানা তামিলের ক্ষেত্রে, অন্য কোনো ক্ষেত্রে নয়। এখানে যদি প্রশ্ন আসে যে অন্য কোনো ব্যক্তি যদি সাহায্য দাবি করে, তাহলে জনগণ কোন ক্ষেত্রে সাহায্য করবে? এখানে জনগণ ওয়ারেন্ট তামিল করার ক্ষেত্রে সাহায্য করবে, তাছাড়া সাহায্য করবে না বা সাহায্য করতে বাধ্য নয়। এমনি সাহায্য করতে পারে, কিন্তু সাহায্য করতে বাধ্য নয়। ধারা 44, জনসাধারণ কিছু অপরাধ সম্পর্কে খবর দেবেন। ধারা 45, কতিপয় ব্যক্তি কতিপয় অপরাধ সম্পর্কে খবর দেবেন। ধারা 46, গ্রেপ্তার। গ্রেপ্তার বলতে কি বোঝায়? গ্রেপ্তার কি? গ্রেপ্তার কাকে বলে? গ্রেপ্তার বলতে বোঝায় কোনো আসামি বা অপরাধীকে তার ব্যক্তি স্বাধীনতা খর্ব করে বা হরণ করে পুলিশ হেফাজতে বা সরকারি হেফাজতে আইনসঙ্গতভাবে নেওয়াকেই গ্রেপ্তার বলে। তাহলে গ্রেপ্তার বলতে কি বোঝায়? গ্রেপ্তার বলতে বোঝায় কোনো আসামিকে বা অপরাধীকে তার ব্যক্তি স্বাধীনতা খর্ব করে বা হরণ করে আইনসঙ্গতভাবে পুলিশ হেফাজতে বা সরকারি হেফাজতে নেওয়াকেই গ্রেপ্তার বলে। গ্রেপ্তার কয় ভাবে করা যায়? তিন ভাবে। কথা বা কার্য দ্বারা গ্রেপ্তার করা না গেলে দেহ স্পর্শ করে গ্রেপ্তার করতে হবে। আসামি যদি গ্রেপ্তারে বাধা দেয়, তাহলে সকল প্রকার কৌশল অবলম্বন করে গ্রেপ্তার করা যাবে। আর তিন, আসামি যদি মৃত্যুদণ্ড বা যাবজ্জীবন কারাদণ্ডে দণ্ডনীয় না হয়, সেক্ষেত্রে গ্রেপ্তারকালে মৃত্যু ঘটানো যাবে না। ধারা 47, আসামি যদি কোথাও আবদ্ধ স্থানে পলায়ন করে, তাহলে সেখানে আবদ্ধ স্থানে মালিকের অনুমতি নিয়ে প্রবেশ করে গ্রেপ্তার কার্যক্রম করতে হবে। ধারা 48, প্রবেশের অনুমতি না দিলে ভেঙে প্রবেশ। ধারা 49, দরজা জানালা ভেঙে বাহির। ধারা 50, প্রয়োজনের অতিরিক্ত বল প্রয়োগ করা যাবে না। অর্থাৎ কোনো আসামিকে যখন গ্রেপ্তার করা হবে, তাকে যদি অল্পতেই গ্রেপ্তার করা যায় বা বল প্রয়োগ করার যদি প্রয়োজন না হয়, তাহলে সেখানে বল প্রয়োগ করার প্রয়োজন নাই। এখন ভদ্র মানুষকে আপনি গ্রেপ্তার করতে গেছেন, কোনো একটা কারণে ভদ্র মানুষ ফেঁসে গেছে, ভদ্র মানুষকে আপনি গ্রেপ্তার করতে গেছেন বা কোনো অপরাধ সে করেই ফেলছে, সেক্ষেত্রে যদি তাকে কথা দ্বারা যদি গ্রেপ্তার করা যায়, সেখানে তার উপরে হাত তোলার দরকার নাই বা তার সাথে শরীরের শক্তি খাটানোর দরকার নাই। ঠিক আছে? সেজন্য 50 ধারায় বলা হয়েছে প্রয়োজনের অতিরিক্ত বল প্রয়োগ করা যাবে না। আসামি যেন পালিয়ে যেতে না পারে, সেই জন্য যতটুকু বল প্রয়োগ করা প্রয়োজন ততটুকু বল প্রয়োগ করতে হবে, তার অতিরিক্ত বল প্রয়োগ করা যাবে না। ধারা 51, আটক ব্যক্তির দেহ তল্লাশি। আপনি যখন কোনো অপরাধীকে বা আসামিকে গ্রেপ্তার করার পর আটক রাখবেন, সে আটক ব্যক্তিকে দেহ তল্লাশি করতে হবে। ধারা 51। ধারা 52, অপরাধী বা আসামি যদি মহিলা হয়, সেই ক্ষেত্রে মহিলা দ্বারা অথবা মহিলা পুলিশ দ্বারা দেহ তল্লাশি করতে হবে। মহিলার দেহ তল্লাশির ক্ষেত্রে পুরুষের উপস্থিতি থাকা যাবে না, অর্থাৎ কোনো মহিলাকে যখন দেহ তল্লাশি করা হবে, তখন পুরুষের সামনে মহিলার দেহ তল্লাশি করা চলবে না। ধারা 53, আপত্তিকর অস্ত্রশস্ত্র আটক বা হেফাজতে নেওয়া। অর্থাৎ আপনি যখন কোনো অপরাধীকে গ্রেপ্তার করবেন, গ্রেপ্তার করার পর যখন 51 ও 52 ধারা মোতাবেক তার দেহ তল্লাশি করবেন, এরূপ দেহ তল্লাশি করার পর যদি কোনো আগ্নেয়াস্ত্র বা কোনো অস্ত্রশস্ত্র পাওয়া যায়, তাহলে সেই অস্ত্রশস্ত্র আপনি জব্দ তালিকা মূলে হেফাজতে নেবেন এবং আসামিকে যে কোর্টে প্রেরণ করবেন, সেই কোর্টে ওই অস্ত্র প্রেরণ করতে হবে। ধারা 54, বিনা পরোয়ানায় গ্রেপ্তার।
বিনা পরোয়ানায় গ্রেপ্তার ধারা 54 9টা কোটেশন। ধারা 54 1, ধারা 54 না, ধারা 54 1, ধারা 54 1 উপধারায় বলা আছে যখন পুলিশ অফিসার বিনা পরোয়ানায় গ্রেপ্তার করতে পারেন, অর্থাৎ পুলিশ অফিসার কোন কোন ক্ষেত্রে বিনা পরোয়ানায় গ্রেপ্তার করতে পারেন। একে আমলযোগ্য অপরাধী, একে আমলযোগ্য অপরাধীকে বিনা পরোয়ানায় গ্রেপ্তার করতে পারেন। দুয়ে ঘর, দুয়ে ঘর, যার কাছে আইনসঙ্গত অজুহাত ব্যতীত ঘর ভাঙার যন্ত্রপাতি পাওয়া যায়। তিনে সরকার ঘোষিত অপরাধী। চারে চোরাই মাল, যার নিকট চোরাই মাল পাওয়া যায়। তাহলে একে আমলযোগ্য অপরাধী, দুয়ে ঘর, যার নিকট যুক্তিসঙ্গত অজুহাত ব্যতীত ঘর ভাঙার যন্ত্রপাতি পাওয়া যায় এমন ব্যক্তিকে। তিনে সরকার ঘোষিত অপরাধীকে। চারে চোরাই মাল, যার নিকট চোরাই মাল পাওয়া যায় তাকে বিনা পরোয়ানায় গ্রেপ্তার করা যায়। পাঁচে পুলিশ, পুলিশের কাজে যদি কেউ বাধা প্রদান করে। ধারা 54 1 7, বাংলাদেশের বাইরে, সাথে বিদেশ বা দেশ, বাংলাদেশের বাইরে অপরাধ করে যদি কোনো ব্যক্তি বা অপরাধী দেশে ফিরে আসে তাহলে তাকে গ্রেপ্তার করা যাবে। ধারা 54 1 7, ধারা 54 1 8, কোন মুক্তিপ্রাপ্ত আসামি ফৌজদারি কার্যবিধি আইনের 565 3 উপধারা লঙ্ঘন করলে তাকে বিনা পরোয়ানায় গ্রেপ্তার করা যায়। ধারা 54 1 9, অপর কোন পুলিশ অফিসারের নিকট হতে গ্রেপ্তারের অনুরোধ পত্র পাওয়া গেলে পুলিশ অফিসার তাকে বিনা পরোয়ানায় গ্রেপ্তার করতে পারেন। তাহলে এখানে বলা হয়েছে পুলিশ অফিসার 9টি ক্ষেত্রে, এখানে 54 1 9টি কোটেশনে পুলিশ অফিসার বিনা পরোয়ানায় গ্রেপ্তার করতে পারেন। 54 1 বলা হয়েছে একে আমলযোগ্য অপরাধী, দুয়ে বলা হয়েছে যার নিকট ঘর ভাঙা যন্ত্রপাতি পাওয়া যায়, তিনে সরকার কর্তৃক ঘোষিত অপরাধীকে, চারে চোরাই মাল, পাঁচে পুলিশের কাজে বাধা দানকারী, ছয়ে সামরিক বাহিনীর সাথে দেশ বিদেশ অপরাধ, আটে 565 3 উপধারা যদি কোনো ব্যক্তি বা অপরাধী লঙ্ঘন করে তাহলে তাকে বিনা পরোয়ানায় গ্রেপ্তার করা যায়। আর নয়ে বলা হয়েছে এক থানার অফিসার ইনচার্জ যদি অন্য কোনো থানার ওসিকে কোনো আসামিকে গ্রেপ্তার করে দেওয়ার জন্য যদি অনুরোধ পত্র পাঠায় তাহলে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা অথবা অন্য কোনো পুলিশ অফিসার দ্বারা বিনা পরোয়ানায় অপরাধীকে গ্রেপ্তার করাইতে পারেন। ধারা 54 9 1 9। ধারা 55, থানার অফিসার ইনচার্জ যে সকল ব্যক্তিকে বিনা পরোয়ানায় গ্রেপ্তার করতে পারেন, অর্থাৎ থানার ওসি তার থানা এলাকায় 3 শ্রেণীর ব্যক্তিকে বিনা পরোয়ানায় গ্রেপ্তার করতে পারেন। এক, আমলযোগ্য অপরাধ করার জন্য, অর্থাৎ বড় বড় অপরাধ করার জন্য যে ব্যক্তি আত্মগোপন করে থাকে বা সাবধানতা অবলম্বন করে তাকে বিনা পরোয়ানায় গ্রেপ্তার করতে পারেন। তাহলে 55 1 কতে বলা হয়েছে আমলযোগ্য অপরাধ করার জন্য যদি কোনো ব্যক্তি আত্মগোপন করে বা সাবধানতা অবলম্বন করে তাহলে তাকে বিনা পরোয়ানায় গ্রেপ্তার করতে পারেন। আরেকটা বলা হয়েছে থানার মধ্যে যে সকল ব্যক্তির প্রকাশ্য জীবিকা নির্বাহ নাই, অর্থাৎ যে নিজের জীবিকা সম্পর্কে সন্তোষজনক জবাব দিতে পারেন না, তাহলে থানার অফিসার ইনচার্জ গ্রেপ্তার করতে পারেন। তাহলে 55তে বলা হয়েছে থানার অফিসার ইনচার্জ কোন কোন ব্যক্তিকে গ্রেপ্তার করতে পারেন। থানার অফিসার ইনচার্জ 3 শ্রেণীর ব্যক্তিকে তার থানা এলাকায় গ্রেপ্তার করতে পারেন। একে বলা হয়েছে কোনো আমলযোগ্য অপরাধ করার জন্য যদি কোনো ব্যক্তি সাবধানতা অবলম্বন করে অথবা আত্মগোপন করে থাকে তাহলে তাকে গ্রেপ্তার করতে পারেন। যে বলা হয়েছে যার প্রকাশ্য জীবিকা নির্বাহ নাই, থানা এলাকায় এমন অনেক লোক আছে সে কি করে কি কাজ করে সে নিজে খায়, বউ বাচ্চাকে খাওয়ায়, এরূপ অনেক লোক আছে যাদের কোনো কর্ম নাই, এরূপ লোককে থানার অফিসার ইনচার্জ বিনা পরোয়ানায় গ্রেপ্তার করতে পারেন। আর একটা কথা বলা আছে অভ্যাসগত অপরাধী,
থানা এলাকায় যারা অভ্যাসগত অপরাধ করে এদের একটা তালিকা থাকে। চোর, ডাকাত, চোরাই মাল গ্রহণকারী, গৃহভঙ্গকারী, বলপূর্বক সম্পত্তি আদায়কারী, অথবা থানা এলাকায় কিছু লোক থাকে, একজন লোক আরেকজনকে মনে করেন যে ভয় দেখায়, ভয় দেখিয়ে কোনো কিছু আদায় করে বা বলপূর্বক গ্রহণ করে, এরূপ অপরাধীকে বা এরূপ ব্যক্তিকে বিনা পরোয়ানায় গ্রেপ্তার করতে পারেন। তাহলে ধারা 55-তে বলা হয়েছে থানার অফিসার ইনচার্জ কোন কোন ব্যক্তিকে বিনা পরোয়ানায় গ্রেপ্তার করতে পারেন। এক, যে আমলযোগ্য অপরাধ করার জন্য আত্মগোপন করে বা সাবধানতা অবলম্বন করে। দুই, যার প্রকাশ্য জীবিকা নির্বাহ নয় অথবা যে নিজের সম্পর্কে সন্তোষজনক কোনো জবাব দিতে পারে না, এরূপ ব্যক্তিকে। আর তিনে বলা হয়েছে অভ্যাসগত অপরাধী, যার অভ্যাস অপরাধ করা। যে একবার চুরি করছে সে আবার চুরি করে, আবার করে, আবার চুরি করে, এটা তার অভ্যাসগত অপরাধ, অভ্যাসগত সে চুরি করে। এরকম ডাকাত আছে, এরকম গৃহভঙ্গকারী আছে, বলপূর্বক সম্পত্তি আদায়কারী। গ্রাম এলাকায় দেখা যায় যে একটু যদি প্রভাবশালী হয়, সে অন্যের সম্পত্তি দখল করে, বা টাকা যেখানে 1 লাখ দেওয়ার কথা সেখানে মনে করেন 5,000 10,000 টাকা দেয়, দিয়ে তাকে বুঝ দেয়, বুঝ দিয়ে মনে করেন তার সম্পত্তি দখল করে। ঠিক আছে, এগুলো হলো বলপূর্বক সম্পত্তি গ্রহণ। তারপর কিছু লোক থাকে যে কথায় কথায় মারের ভয় দেখায়, আঘাতের ভয় দেখায়, এরূপ কিছু অপরাধী থাকে। অর্থাৎ যারা, যে সকল অপরাধীর কাজই হলো অভ্যাসগত অপরাধ করা। ঠিক আছে, কিছু কিছু মানুষ থাকে যাদের কাজই অপরাধ করা, অভ্যাসগত অপরাধ, অভ্যাসগত চুরি করা, অভ্যাসগত ডাকাতি করা, এই সকল ব্যক্তিকে থানার অফিসার ইনচার্জ বিনা পরোয়ানায় গ্রেপ্তার করতে পারেন। ধারা 56, পুলিশ অফিসার অধস্তন কর্মচারীকে বিনা পরোয়ানায় গ্রেপ্তারের দায়িত্ব দিতে পারেন। অর্থাৎ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা বা মামলা তদন্তকারী পুলিশ অফিসার কোনো অপরাধী বা আসামিকে গ্রেপ্তারের দায়িত্ব তার অধস্তন পুলিশ অফিসারকে দিতে পারেন। আমরা সাধারণত জানি যে থানার অফিসার ইনচার্জ কোন আসামিকে গ্রেপ্তার করেন না, তাহলে গ্রেপ্তার করেন কে? তার অধস্তন কর্মকর্তা, তার অধস্তন যারা কর্মচারী থাকেন তারা। থানার অফিসার ইনচার্জ তার অধস্তন কর্মচারী দ্বারা বা অধস্তন অফিসার দ্বারা গ্রেপ্তার কার্যক্রম সম্পন্ন করে থাকেন। এখানে যদি থানার অফিসার ইনচার্জ অন্য কাউকে দ্বারা গ্রেপ্তার করাতে চায়, তাহলে তাকে 4টি বিষয় মানতে হবে। এক হলো, তিনি একটি লিখিত আদেশ দিবেন। ঠিক আছে, যে গ্রেপ্তারি পরোয়ানাটা আসে, থানার অফিসার ইনচার্জ কিন্তু সেই গ্রেপ্তারি পরোয়ানাটা অন্য কোনো অফিসারকে লিখিতভাবে দেয় যে অমুক এই বিষয়টি বা এই গ্রেপ্তারি পরোয়ানাটি ব্যবস্থা নিন। এটা লিখিত আদেশ। লিখিত আদেশটি ওই অধস্তন কর্মচারীর হাতে বা অধস্তন কর্মকর্তার হাতে দিতে হবে। অর্থাৎ যার নামে বা যার দ্বারা গ্রেপ্তার কার্যক্রম সম্পন্ন করা হবে তাকে এন্ডোর্স করতে হবে, তার নামে দিতে হবে, তার হাতে দিতে হবে। যাকে গ্রেপ্তার করা হবে, অর্থাৎ যে অপরাধীকে গ্রেপ্তার করা হবে, তার পূর্ণ বিবরণ থাকতে হবে। অর্থাৎ যে আসামিকে গ্রেপ্তার করা হবে তার যদি পূর্ণ বিবরণ না থাকে তাহলে তাকে গ্রেপ্তার করা যাবে না। গ্রেপ্তারি পরোয়ানায় পূর্ণ বিবরণ থাকে, না হলে অন্য কোনো ভাবে তাকে লেখা দিতে হবে পূর্ণ বিবরণ। আর কি অপরাধের জন্য বা কি কারণে গ্রেপ্তার করা হবে তা আদেশের মধ্যে উল্লেখ থাকতে হবে। যে গ্রেপ্তারি পরোয়ানা আসে তার ভিতরে সবকিছুই উল্লেখ করা থাকে। ঠিক আছে, তাহলে থানার অফিসার ইনচার্জ অথবা মামলা তদন্তকারী কর্মকর্তা যদি নিজে কোনো আসামিকে গ্রেপ্তার না করে তার অধস্তন দ্বারা বা অধস্তন কর্মচারী দ্বারা যদি গ্রেপ্তার কার্যক্রম সম্পন্ন করাইতে চায়, তাহলে সম্পন্ন করাইতে পারবেন। সেই ক্ষেত্রে 4টা বিষয় মনে রাখতে হবে। একটা বিষয় হলো, যাকে দ্বারা গ্রেপ্তার করাতে হবে তাকে একটি লিখিত আদেশ দিতে হবে, লিখিত আদেশটি তার হাতে দিতে হবে। আর অপরাধ যে করছে, যে অপরাধীকে গ্রেপ্তার করা হবে, সেই অপরাধীর পূর্ণ বিবরণ ওই লিখিত আদেশে থাকতে হবে। এবং কি অপরাধের জন্য বা কি কারণে আসামিকে গ্রেপ্তার করা হবে, সেই অপরাধের বিষয়টি বা কারণটি ওই লিখিত আদেশের মধ্যে থাকতে হবে। ধারা 57, নাম ঠিকানা জানাতে অস্বীকৃতি ব্যক্তিকে বিনা পরোয়ানায় গ্রেপ্তার। অর্থাৎ কেউ যদি ছোট অপরাধ করে, ছোট অপরাধ করার পর যদি পুলিশ অফিসার তাকে বিনা পরোয়ানায় গ্রেপ্তার করে, গ্রেপ্তার করার পর যদি বলে তোমার নাম কি, তোমার বাসা কোথায়, তোমার বাবার নাম কি, এরূপ যদি নাম ঠিকানা জিজ্ঞেস করে বা অন্য কিছু যদি জানতে চায়, সে যদি জানাইতে না চায় তাহলে তাকে পুলিশ অফিসার গ্রেপ্তার করতে পারেন। ধারা 57, ধারা 57-1, যদি কোনো ব্যক্তি পুলিশ অফিসারের সামনে আমলের অযোগ্য অপরাধ করে
বা আমলের অযোগ্য অপরাধে অভিযুক্ত হয়, পুলিশ অফিসার তার নাম ঠিকানা জানতে চাইলে সে যদি অস্বীকার করে বা ভুল তথ্য দেয়, তাহলে তার পরিচয় জানার জন্য পুলিশ অফিসার তাকে বিনা পরোয়ানায় গ্রেপ্তার করতে পারেন। ধারা 57 বলা হয়েছে পুলিশ অফিসারের সামনে অপরাধটা হবে, পুলিশ অফিসারের সামনে অপরাধটা হবে ছোট অপরাধ। ছোট অপরাধ যদি পুলিশ অফিসারের সামনে করে, পুলিশ অফিসার যদি ওই ব্যক্তির নাম ঠিকানা জানতে চায়, সে যদি নাম ঠিকানা জানাতে অস্বীকৃতি করে বা অস্বীকার করে বা ভুল নাম ঠিকানা জানায়, তাহলে তার নাম ঠিকানা জানার জন্য, সঠিক নাম ঠিকানা জানার জন্য পুলিশ অফিসার তাকে গ্রেপ্তার করতে পারেন। ধারা 57(1) ধারা 57(2) বলা হয়েছে গ্রেপ্তারকৃত ব্যক্তির নাম ও ঠিকানা পাওয়া গেলে এবং জামিন সহ অথবা জামিন ব্যতীত যদি সে মুচলেকা সম্পাদন করতে পারে, তাহলে তাকে ছেড়ে দেওয়া যাবে। অর্থাৎ যে ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছে সেই ব্যক্তির যদি নাম ঠিকানা পাওয়া যায়, নাম ঠিকানা জানার জন্য গ্রেপ্তার করা হয়েছে, ঠিক আছে, সেখানে যদি তার নাম ঠিকানা পাওয়া যায় অবশ্যই তাকে ছেড়ে দেওয়া যাবে। কিন্তু ছেড়ে দেওয়ার ক্ষেত্রে একটা বিষয় লক্ষ্য রাখতে হবে, তাকে মুচলেকা সম্পাদন করে ছেড়ে দিতে হবে। সে যদি নাম ঠিকানা জানার পরে যদি মুচলেকা দিতে পারে, দুইজন বা তিনজন বা একজন জামিনদার সহ যদি মুচলেকা দিতে পারে, তাহলে তাকে ছেড়ে দেওয়া যাবে। কিন্তু ওই আসামি যদি বিদেশি নাগরিক হয়, ওই আসামি যদি বিদেশি নাগরিক হয়, তাহলে তাকে কিভাবে ছেড়ে দেওয়া যাবে? তাকে তাকেও ছেড়ে দেওয়া যাবে। সেক্ষেত্রে বাংলাদেশের দুইজন স্থায়ী বাসিন্দা বা ওই এলাকার স্থায়ী বাসিন্দা দুইজন বাংলাদেশি নাগরিক তার পক্ষে যদি জামিনদার হয়, তাহলে বিদেশি নাগরিককেও ছেড়ে দেওয়া যাবে। ধারা 57(2) ধারা 57(3) গ্রেপ্তারকৃত ব্যক্তির গ্রেপ্তারের সময় হতে 24 ঘন্টার মধ্যে যদি প্রকৃত নাম ও ঠিকানা পাওয়া না যায় অথবা মুচলেকা সম্পাদনে যদি ব্যর্থ হয়, নাম ঠিকানা পাওয়া গেছে কিন্তু মুচলেকা সম্পাদন করতে পারতেছে না, সেক্ষেত্রে ব্যর্থ হইতেছে, তাহলে তাকে 24 ঘন্টার মধ্যে 71 দিন ম্যাজিস্ট্রেটের নিকট প্রেরণ করতে হবে। তাহলে ধারা 57-তে বলা হয়েছে কোনো আসামির নাম ঠিকানা জানার জন্য পুলিশ অফিসার তাকে বিনা পরোয়ানায় গ্রেপ্তার করতে পারেন। সেটা কোন ক্ষেত্রে করবে? পুলিশ অফিসারের সামনে। ধারা 57 বলা হয়েছে পুলিশ অফিসারের সামনে যদি কেউ আমলের অযোগ্য অপরাধ করে, তাহলে পুলিশ অফিসার যদি ওই ব্যক্তির নাম ঠিকানা জানতে চায়, সে যদি নাম ঠিকানা জানাতে যদি অস্বীকৃতি করে অথবা ভুল তথ্য দেয়, তাহলে পুলিশ অফিসার তার নাম ঠিকানা জানার জন্য গ্রেপ্তার করতে পারেন। ধারা 57(1) ধারা 57(2) পুলিশ অফিসার যদি তার নাম ঠিকানা পায়, তাহলে তাকে জামিনদার সহ মুচলেকা সম্পাদন করে ছেড়ে দেবেন। কিন্তু যদি বিদেশি নাগরিক হয়, তাহলে তাকে বাংলাদেশি দুইজন নাগরিককে জামিনদার বানিয়ে তাকে মুচলেকা সম্পাদনের মাধ্যমে ছেড়ে দেওয়া যাবে। আর 3 বলা হয়েছে নাম ঠিকানা পাওয়া যায় না, তাহলে তাকে 24 ঘন্টার ভিতরে আদালতে প্রেরণ করতে হবে। কিন্তু নাম ঠিকানা পাওয়া গেছে, মুচলেকা সম্পাদন করতে পারে নাই, মানে তার পক্ষে কোনো জামিনদার নাই, জামিনদার সে সংগ্রহ করতে পারে নাই, সেক্ষেত্রেও তাকে 24 ঘন্টার ভিতরে ম্যাজিস্ট্রেটের নিকট প্রেরণ করতে হবে। ধারা 57(3) ধারা 57 নাম ঠিকানা জানার জন্য গ্রেপ্তার। ধারা 57(2) যদি নাম ঠিকানা পাওয়া যায় মুচলেকা সম্পাদন করে জামিনদার সহ ছেড়ে দিতে হবে। বিদেশি নাগরিক হলে দেশি দুজন নাগরিক তার পক্ষে জামিনদার হবে এবং মুচলেকা দেবে, ছেড়ে দেবে। 57(3) যদি নাম ঠিকানা পাওয়া না যায়, তাহলে 24 ঘন্টার ভিতরে তাকে আদালতে বা ম্যাজিস্ট্রেটের নিকট প্রেরণ করতে হবে। ধারা 58 অপরাধীকে অনুসরণ, অর্থাৎ যে অপরাধ করবে সেই অপরাধী, এরূপ অপরাধীকে অনুসরণ করে বাংলাদেশের যে কোনো জায়গায় চলাচল করা যাবে, অথবা কোনো ব্যক্তিকে ওয়ারেন্ট ব্যতীত গ্রেপ্তারের ক্ষমতাপ্রাপ্ত পুলিশ অফিসার বাংলাদেশের যে কোনো স্থানে অনুসরণ করতে পারবেন। অর্থাৎ কোনো আসামি গ্রেপ্তারের ক্ষেত্রে আসামি যেখানেই যাবে, সেটা গ্রেপ্তার পরোয়ানা ব্যতীত হোক আর গ্রেপ্তারি পরোয়ানামূলক হোক, তাকে যে কোনো জায়গায় অনুসরণ করে গ্রেপ্তার করা যাবে। 58 ধারা ধারা 59 বেসরকারি লোক কর্তৃক গ্রেপ্তার ও কার্যপদ্ধতি। বেসরকারি লোক বলতে বোঝায় জনসাধারণ, সরকারি লোক নয়, বেসরকারি লোক। ধারা 59(1) এটা গুরুত্বপূর্ণ, একটু ভালোভাবে একটু করবেন। ধারা 59(1)
সাধারণ জনগণের সামনে যদি কোনো ব্যক্তি জামিনের অযোগ্য বা আমলযোগ্য অপরাধ করে, অর্থাৎ যে অপরাধে জামিন হবে না, এরূপ যদি কোনো অপরাধ করে বা আমলযোগ্য যদি কোনো অপরাধ করে, তাহলে তাকে জনগণ গ্রেপ্তার করতে পারেন। তাহলে জনগণ কোন অপরাধীকে গ্রেপ্তার করতে পারেন? যে অপরাধীকে জামিন দেওয়া যাবে না, অথবা যে অপরাধী আমলযোগ্য অপরাধ করে, বড় বড় অপরাধ, এরূপ অপরাধীকে জনসাধারণ গ্রেপ্তার করতে পারেন। জনসাধারণ গ্রেপ্তার করার পর কি করবেন? গ্রেপ্তারের পর আসামিকে অনতিবিলম্বে পুলিশের নিকট হস্তান্তর করতে হবে, অথবা নিকটতম থানায় নিয়ে যেতে হবে। এখন জনগণ কোনো ব্যক্তিকে বা কোনো আসামিকে গ্রেপ্তার করার পর যদি আশেপাশে পুলিশ না থাকে, তাহলে সেই ব্যক্তিকে বা অপরাধীকে নিকটস্থ থানায় নিয়ে যেতে হবে। ধারা 59-1। ধারা 59-2, জনগণ কর্তৃক গ্রেপ্তারকৃত ব্যক্তিকে পুলিশের নিকট হস্তান্তর করার পর পুলিশ অফিসার ফৌজদারি কার্যবিধি আইনের 54 ধারায়, ওই 54 ধারা 54-1 যে কোটেশন গুলো পড়লাম, 9টা কোটেশন, ওই 9টা কোটেশনের যে কোনো একটা কোটেশনে পুলিশ অফিসার তাকে গ্রেপ্তার করবেন। ধারা 59-1, জনগণ আমলযোগ্য অপরাধীকে অথবা জামিনের অযোগ্য অপরাধীকে গ্রেপ্তার করবেন। গ্রেপ্তার করার পর পুলিশের নিকট হস্তান্তর করবেন অথবা থানায় নিয়ে যাবেন। ধারা 59-2, পুলিশের নিকট যখন হস্তান্তর করা হবে, তখন পুলিশ অফিসার ওই আসামিকে বা উক্ত আসামিকে ফৌজদারি কার্যবিধি আইনের 54 ধারা মোতাবেক পুনরায় নতুন করে আবার গ্রেপ্তার করবেন বা গ্রেপ্তার দেখাবেন। ধারা 59-3, সে আমলের অযোগ্য, আমলযোগ্য নয়, সে আমলের অযোগ্য অপরাধ করেছে বলে যদি মনে হয়, পুলিশ অফিসার নাম ঠিকানা জিজ্ঞাসা করলে যদি জানাতে অস্বীকার করে বা ভুল তথ্য দেয়, তাহলে 57 ধারা, একটু আগে যে পড়লাম 57 ধারা, সেই 57 ধারা অনুযায়ী ব্যবস্থা নেবেন। তার নাম ঠিকানা জানার জন্য গ্রেপ্তার করবেন, নাম ঠিকানা যদি পাওয়া যায় তাকে ছেড়ে দিবেন, যদি পাওয়া না যায় তাকে আদালতে প্রেরণ করবেন। ঠিক 57 ধারার ব্যবস্থা এই 59-3 নিতে হবে। কথা বোঝা গেল? ধারা 59-1 জনগণ গ্রেপ্তার করবে, ধারা 59-2 পুলিশ অফিসার পুনরায় 54 ধারায় গ্রেপ্তার করবে। আর ধারা 59-3 বলা হয়েছে, সে আমলের অযোগ্য অপরাধ করছে, পুলিশের কাছে হস্তান্তর করার পর পুলিশ অফিসার যদি মনে করেন আসামি আমলের অযোগ্য অপরাধ করছে, তাহলে আসামিকে পুলিশ অফিসার নাম ঠিকানা জিজ্ঞাসা করবেন। সে যদি নাম ঠিকানা জিজ্ঞাসা করার পর জানাইতে অস্বীকৃতি করে বা ভুল তথ্য দেয়, তাহলে ফৌজদারি কার্যবিধি আইনের 57 ধারা অনুযায়ী ব্যবস্থা নিতে হবে। আর পুলিশ অফিসার যদি মনে করে যে না, সে কোনো অপরাধ করে নাই বা তার অপরাধ করার মতো যথেষ্ট কোনো কারণ নাই, ঠিক আছে, পুলিশ অফিসারের কাছে যখন হস্তান্তর করবে, পুলিশ অফিসার যদি মনে করেন যে না, সে কোনো অপরাধ করেন নাই, তাহলে তাকে তৎক্ষণাৎ ছেড়ে দিতে হবে। ধারা 59-3। এখানে দুইটা বিষয় মনে রাখতে হবে। এক, সাধারণ মানুষ কর্তৃক গ্রেপ্তারের ক্ষেত্রে দুটি সীমাবদ্ধতা আছে, অর্থাৎ জনগণ যখন কোনো ব্যক্তিকে গ্রেপ্তার করবেন, সেটা দুইটি সীমাবদ্ধতা আছে। এক, অপরাধটি জামিনযোগ্য নয়, অর্থাৎ সাধারণ জনগণ যখন কোনো অপরাধীকে গ্রেপ্তার করবে, সেই অপরাধী অবশ্যই জামিন পাবে না। আর দুইয়ে বলা হয়েছে ঘোষিত অপরাধীকে, সরকার কর্তৃক ঘোষিত অপরাধীকে জনসাধারণ গ্রেপ্তার করতে পারেন। ধারা 59 বলা আছে, ঠিক আছে, সাধারণ মানুষ কর্তৃক গ্রেপ্তারের ক্ষেত্রে দুইটি সীমাবদ্ধতা। পুলিশ অফিসারের এখানে কোনো সীমাবদ্ধতা নাই, পুলিশ অফিসার সন্দেহ মূলেও যে কোনো অপরাধীকে গ্রেপ্তার করতে পারেন। জনগণ জনগণ বা সাধারণ মানুষ সন্দেহ বলে কাউকে গ্রেপ্তার করতে পারেন না, এই অধিকার জনগণকে দেওয়া হয় নাই। সেজন্য জনগণ যদি কোনো অপরাধীকে গ্রেপ্তার করতে চায় বা কোনো ব্যক্তিকে গ্রেপ্তার করতে চায়, সেক্ষেত্রে দুইটা সীমাবদ্ধতা আছে। একটা, জনগণ যদি মনে করেন যে অপরাধটি জামিনযোগ্য হবে না, বড় অপরাধ, খুন করছে, মার্ডার করছে, ডাকাতি করছে, ঠিক আছে, এই সকল অপরাধীর ক্ষেত্রে যদি কোনো অপরাধীকে গ্রেপ্তার করতে পারে, সেক্ষেত্রে জনগণ গ্রেপ্তার করতে পারে। আর একটি ক্ষেত্রে গ্রেপ্তার করতে পারে, সেটা হলো সরকার ঘোষিত অপরাধীকে। সরকার ঘোষিত অপরাধীকে জনগণ গ্রেপ্তার করতে পারেন। জনগণ সন্দেহ বলে বা সন্দেহ করে কোনো ব্যক্তিকে গ্রেপ্তার করতে পারেন না, এই অধিকার জনগণকে দেওয়া হয় নাই। ধারা 59। তাহলে ধারা 59-1 বলা হয়েছে, জনগণ আমলযোগ্য অপরাধীকে গ্রেপ্তার করবেন অথবা জামিনের অযোগ্য, যে
ব্যক্তি বা অপরাধী জামিন পাবে না। এরূপ অপরাধীকে গ্রেপ্তার করবেন, পুলিশের নিকট হস্তান্তর করবেন অথবা থানায় নিয়ে যাবেন। দিয়ে বলা হয়েছে পুলিশের নিকট হস্তান্তর করার পর পুলিশ অফিসার ফৌজদারি কার্যবিধি আইনের 54 ধারা মোতাবেক পুনরায় গ্রেপ্তার করবেন। আর 3 বলা হয়েছে উক্ত আসামি যদি নাম ঠিকানা না জানায় তাহলে ফৌজদারি কার্যবিধি আইনের 57 ধারা অনুসারে ব্যবস্থা নিতে হবে। আর যদি সে অপরাধ করেছে বলে বিশ্বাস না হয় বা বিশ্বাস করার মতো যথেষ্ট কারণ না থাকে তাহলে তাকে তৎক্ষণাৎ ছেড়ে দিতে হবে। আর মনে রাখতে হবে সাধারণ মানুষ কর্তৃক গ্রেপ্তারের ক্ষেত্রে দুটি সীমাবদ্ধতা আছে। অপরাধটি জামিনযোগ্য নয়, অর্থাৎ জামিন হবে না। আর সরকার ঘোষিত অপরাধীকে, সরকার ঘোষিত যে কোনো অপরাধীকে জনগণ গ্রেপ্তার করতে পারেন। ধারা 60, ম্যাজিস্ট্রেট অথবা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার নিকট প্রেরণ। যখনই কোনো অপরাধীকে পুলিশ অফিসার বিনা পরোয়ানায় গ্রেপ্তার করবেন, সেই অপরাধীকে অবশ্যই এখতিয়ারাধীন ম্যাজিস্ট্রেট অথবা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার নিকট নিয়ে যেতে হবে। অর্থাৎ কোনো থানার অফিসার ইনচার্জ যদি কোনো থানার অফিসার যদি বিনা পরোয়ানায় কোনো অপরাধীকে বা আসামিকে গ্রেপ্তার করেন, অনতি বিলম্বে, কোনো প্রকার বিলম্ব না করে নিকটস্থ ম্যাজিস্ট্রেট অথবা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার নিকট নিয়ে যেতে হবে। ধারা 60, ধারা 61, ধারা 81 দুইটাই অনতি বিলম্বে হাজির। আসামিকে অনতি বিলম্বে আদালতে হাজির করতে হবে। ধারা 61, ধারা 81। পুলিশ অফিসার বিনা পরোয়ানায় গ্রেপ্তারকৃত ব্যক্তিকে অনতি বিলম্বে আদালতে প্রেরণ করবেন। অপরাধীকে 24 ঘন্টার মধ্যে আদালতে ম্যাজিস্ট্রেটের নিকট হাজির করতে হবে। ধারা 61, ধারা 81। ধারা 62, থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা কর্তৃক রিপোর্ট প্রদান। একটা থানায় দৈনিক কতজন ব্যক্তি বিনা পরোয়ানায় গ্রেপ্তার হয়, কতজনকে জামিনে ছেড়ে দেওয়া হয়, কতজনকে কোর্টে প্রেরণ করা হয়, এই বিষয়ে থানার অফিসার ইনচার্জ রিপোর্ট প্রেরণ করবেন। কার কাছে? যদি মেট্রোপলিটন এলাকা হয়, যেমন ঢাকা মহানগর বা ডিএমপি, যেটা ডিএমপি বুঝি, আরএমপি, এরূপ জায়গায় যদি হয়, মহানগর এলাকায় যদি হয়, তাহলে মুখ্য মহানগর ম্যাজিস্ট্রেটের নিকট। আর যদি জেলা পর্যায়ে হয় বা মফস্বল এলাকায় যদি হয়, তাহলে মুখ্য বিচারিক ম্যাজিস্ট্রেটের নিকট থানার অফিসার ইনচার্জ স্ব থানা এলাকায় গ্রেপ্তারকৃত বিনা পরোয়ানায় গ্রেপ্তারকৃত ব্যক্তির সংখ্যা এবং জামিন যে দেওয়া হয়েছে এরূপ ব্যক্তির সংখ্যা বিষয়ে রিপোর্ট প্রদান করবেন। ধারা 62। ধারা 62-তে বলা হয়েছে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা স্ব থানা এলাকার মধ্যে বিনা পরোয়ানায় গ্রেপ্তারকৃত ব্যক্তি এবং তাদের জামিন দেওয়া হলে সে বিষয়ে চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট বা মুখ্য মহানগর ম্যাজিস্ট্রেট অথবা চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট বা মুখ্য বিচারিক ম্যাজিস্ট্রেটের নিকট রিপোর্ট প্রদান করবেন। তাহলে থানার অফিসার ইনচার্জ তার স্ব থানা এলাকায় আসামি গ্রেপ্তার এবং জামিন সম্পর্কে কার নিকট রিপোর্ট প্রদান করবেন? যদি মহানগর এলাকায় হয় তাহলে চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট, আর যদি মফস্বল এলাকায় হয়, জেলা পর্যায়ে হয়, তাহলে চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটের নিকট রিপোর্ট প্রদান করবেন। এই রিপোর্টটা প্রতিদিন করতে হয়। ধারা 63, জামিন মুসলেকা বা বিশেষ আদেশ। পুলিশ অফিসার গ্রেপ্তারকৃত ব্যক্তিকে তার নিজের মুসলেকা, জামিন বা ম্যাজিস্ট্রেটের বিশেষ আদেশ ব্যতীত ছেড়ে দিতে পারেন না। অর্থাৎ পুলিশ অফিসার যখন কোনো ব্যক্তিকে গ্রেপ্তার করেন, সে যদি মুচলেকা দেয়, মুচলেকা নিয়ে যদি ছেড়ে দেওয়ার মতো হয় তাহলে ছেড়ে দিতে পারবেন। অথবা সে যদি পূর্বেই কোনো জায়গা থেকে জামিন সংগ্রহ করে, কোনো আদালত থেকে জামিন সংগ্রহ করে থাকে, তাহলে জামিন দেখানোর পর তাকে ছেড়ে দেওয়া যাবে। অথবা আদালতে যদি বিশেষ কোনো আদেশ দেখাইতে পারে সেক্ষেত্রেও ছেড়ে দেওয়া যাবে। যদি দেখাইতে না পারে তাহলে তাকে ছেড়ে দেওয়া যাবে না। ধারা 63। ধারা 64, ম্যাজিস্ট্রেট কর্তৃক আসামি গ্রেপ্তার। অর্থাৎ ম্যাজিস্ট্রেট আসামি গ্রেপ্তার করতে পারেন। ধারা 64, যখন কোনো ব্যক্তি ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে ও তার এখতিয়ারাধীন স্থানীয় সীমারেখার মধ্যে অপরাধ করে, অর্থাৎ ম্যাজিস্ট্রেটের নির্দিষ্ট একটি এলাকা থাকে বা এরিয়া থাকে, এরূপ এরিয়ার ভিতরে যদি ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে, অর্থাৎ ম্যাজিস্ট্রেটের সামনে, ম্যাজিস্ট্রেট এক জায়গায় দাঁড়ায় আছে, তার আশেপাশে কোথাও
অপরাধ করতেছে, এরূপ যদি ম্যাজিস্ট্রেট দেখতে পারেন বা বুঝতে পারেন, তাহলে ম্যাজিস্ট্রেট ওই ব্যক্তিকে বা অপরাধীকে গ্রেপ্তার করতে পারেন অথবা অপর কোনো ব্যক্তিকে গ্রেপ্তারের আদেশ দিতে পারেন। ধারা 64। ধারা 65, ম্যাজিস্ট্রেট কর্তৃক গ্রেপ্তারের আদেশ প্রদান। নির্বাহী ম্যাজিস্ট্রেট অথবা জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট তার উপস্থিতিতে এখতিয়ারাধীন স্থানীয় সীমারেখার মধ্যে, 64 65 একই কথা, ঠিক আছে। এখানে শুধু বলা হয়েছে কোনো আসামিকে গ্রেপ্তার করার জন্য যখন তিনি নির্দেশ দিতে পারেন বা আদেশ দিতে পারেন, তিনি যে অপরাধের বিচার করতে পারেন বা বিচার গ্রহণ করার পর ওয়ারেন্ট জারি করতে পারেন, এমন অপরাধীকে গ্রেপ্তারের জন্য জনগণকে আদেশ দিতে পারেন। ধারা 65। ধারা 64-তে বলা হয়েছে ম্যাজিস্ট্রেটের সামনে যদি কোনো অপরাধী যদি অপরাধ করে বা কোনো ব্যক্তি যদি অপরাধ করে এবং সেই অপরাধের এলাকা যদি ম্যাজিস্ট্রেটের স্থানীয় এলাকা হয় বা ম্যাজিস্ট্রেটের এখতিয়ারাধীন এলাকা যদি হয়, তাহলে ম্যাজিস্ট্রেট ওই ব্যক্তিকে বা অপরাধীকে গ্রেপ্তার করতে পারেন অথবা অপর কোনো ব্যক্তিকে বা সাধারণ জনগণকে গ্রেপ্তারের আদেশ দিতে পারেন। ধারা 65-তে বলা হয়েছে একই কথা, যে স্থানীয় সীমারেখার মধ্যে যদি হয়, তাহলে যে কোনো সময় অপরাধীকে গ্রেপ্তার করতে বা গ্রেপ্তারের জন্য অপরকে আদেশ দিতে পারেন। তিনি যে অপরাধের বিচার করার মতো বা বিচার গ্রহণ করার পর ওয়ারেন্ট জারি করতে পারেন। অর্থাৎ আসামি যে অপরাধটা করে সেই অপরাধটার বিচার গ্রহণ করার পর তিনি যদি ওয়ারেন্ট জারি করতে পারেন বা গ্রেপ্তারি পরোয়ানা জারি করতে পারেন, তাহলে সেই ব্যক্তিকে গ্রেপ্তারের জন্য তিনি আদেশ দিতে পারেন। ধারা 65। ধারা 66, আইনসঙ্গত হেফাজত হতে পলায়নকৃত আসামিকে পুনরায় গ্রেপ্তার। অর্থাৎ কোনো আসামি যদি পুলিশ হেফাজত হতে অথবা আইনসঙ্গত হেফাজত হতে যদি পলায়ন করে, তাহলে যে ব্যক্তির হেফাজত হতে পলায়ন করে অথবা যে পুলিশ অফিসারের হেফাজত হতে পলায়ন করে বা পলায়ন করছে, উক্ত ব্যক্তি বা উক্ত পুলিশ অফিসার সঙ্গে সঙ্গে তাকে অনুসরণ করে বাংলাদেশের যে কোনো স্থানে যেতে পারবেন এবং গ্রেপ্তার করতে পারবেন। তাহলে বোঝা গেল, পুলিশ অফিসারের নিকট থেকে যদি কোনো আসামি পলায়ন করে, তাহলে সেই পুলিশ অফিসার উক্ত আসামিকে অনুসরণ করে বাংলাদেশের যে কোনো স্থানে গমন করতে পারবেন এবং তাকে গ্রেপ্তার করতে পারবেন। ধারা 66। ধারা 67, আইনসঙ্গত হেফাজত হতে পলায়নকৃত আসামিকে পুনরায় গ্রেপ্তারের পদ্ধতি। অর্থাৎ পুলিশ হেফাজত থেকে যখন কোনো আসামি পলায়ন করে, তাকে কোন কোন পদ্ধতি অবলম্বন করে গ্রেপ্তার করা যাবে তা ধারা 67-তে বলা হয়েছে। আইনসঙ্গত হেফাজত হতে পলায়নকৃত ব্যক্তিকে অনুসরণ করে গ্রেপ্তার করার জন্য ফৌজদারি কার্যবিধি আইনের 47, 48, 49 ধারা অনুসরণ করে গ্রেপ্তার কার্যক্রম সম্পন্ন করা যাবে। ধারা 67। ধারা কি বোঝা যায়? কথা বলেন, আর সামনে যাব না। ধারা 67 পর্যন্তই থাকবে। নাসির, বোঝা যায়? রিমার সাথে কথা বলেন, বোঝা যায় নাকি? রিমার সাথে আপনাদের তো আগের পড়া বোঝা যায়? জি স্যার। মানে আগের পড়া কি মনে পড়ছে না আরো জ্বালাই করা লাগবে? মনে পড়ছে স্যার একটু। সাথে মনে পড়তেছে স্যার। এটা হলো কি, এইভাবে মনে পড়বে না, আপনারা তো পড়েন না, সমস্যা হলো এই জায়গায়। না পড়েন না কেন, আপনারা কি পদোন্নতি চান না নাকি?
আমি এখনো 10 ঘন্টা পড়ি। আমার মনে হয় 10 ঘন্টা মানে কমই বললাম, আরো বেশি পড়ি। আপনারা পড়েনি না? এই যে পড়া দৈনিক 1, 1.5, 2 ঘন্টা পড়লে কিছুই থাকবে না। এটা পড়েন না, এটা খারাপ। এরা কি পড়া বোঝা যায়? জি স্যার। আপনার কি আগের পড়া ছিল না নতুন? স্যার আমি এটা ফৌজদারি আইনের 105 ধারা পর্যন্ত মানে একবার করে পড়া আছে স্যার, তো ওটাই একটু করে স্মরণ হচ্ছে আর কি। 105 পর্যন্ত কি নিজেই পড়ছেন না কোথাও প্রাইভেট স্যার পড়ছেন? আমার এক ব্যাচমেটের কাছ থেকে আমি একটা পিডিএফ নিয়েছিলাম স্যার, ওইখান থেকে পড়ছিলাম। পিডিএফ কার? এটা স্যার রাজীবের স্যার। সাব ইন্সপেক্টর রাজীব? হ্যাঁ জি স্যার। হ্যাঁ, রাজীব স্যার ভালো ভালো। সমস্যা নাই, আমারও পিডিএফ আছে, চালিয়ে নিতে পারেন। তাহলে নিবনি স্যার। আমারটা আবার আমার মতো করে করো তো। নাসির, পড়া কি বোঝা যায়? জি স্যার, যাচ্ছে। এই প্রথম থেকে একটু কষ্ট হবে, পড়া চালু হলে সব বোঝা যাবে। তাহলে ঠিক সকাল আছে। এখন আর পড়াবো না, এই 67 পর্যন্ত থাক। 100-তে যাওয়ার পরে নিরিবিলি 4টা-5টা করে ধারা পড়াবো দৈনিক, আর সকালবেলা পড়াবো। সকালবেলা সবাই মোটামুটি 6:30 থেকে 6:40-45-এর ভিতরে থাকবেন। ঠিক আছে? আর যদি পারেন সকালবেলা পড়াবেন, সেটা অস্ত্র আইন। বেশি পড়াবো না। 1 ধারা 1, 3 আর 4 মনে হয়, 4, 3, 4টা পড়ে শোনাচ্ছে। ঠিক আছে? পারলে রাত্রে একটু দেখে রাখেন অস্ত্র আইন, ভালো হবে। রিমার সাথে রাকিব, নাসির, অস্ত্র জি আইন স্যার 1 বলেন থেকে স্যার। 4 ধারা একটু দেখে রাখেন। ঠিক আছে স্যার। ঠিক আছে, তাহলে ভালো থাকেন।